প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা প্রিন্সিপাল অ্যাকাউন্টিং বইয়ের অ্যাডজাস্টিং এন্ট্রি চ্যাপ্টার থেকে একটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। তো আমরা যে অঙ্কটা দেখব এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ পার্ট 1 2019 সালে এসেছে। আমরা যদি প্রথম থেকে অঙ্কটা পড়ার চেষ্টা করি, বলছে মিস্টার রহমান opened a service company on May 1, 2018. The company showed the following balance on May 31, 2018. মানে মিস্টার রহিম একটি সেবামূলক ব্যবসা চালু করেছে, যেটা মের 1 তারিখে এবং এখানে মের 31 তারিখে তথ্য দেওয়া আছে। তার মানে আমরা বুঝতে পারছি যে এই অঙ্কটা হচ্ছে আসলে 1 মাসের অঙ্ক। তো বলছে যে এখানে কিছু তথ্য দেওয়া আছে এবং নিচে লেখা আছে অ্যানালাইজেশন রিভিলস দ্য ফলোইং এডিশনাল ডাটা। এখানে কিছু অতিরিক্ত তথ্য দেওয়া আছে এবং আমরা যদি এই অ্যাডজাস্টিং এন্ট্রি একদম শুরু থেকে করার চেষ্টা করি, তো প্রথম রিকোয়ার্ডে যদি দেখি, যে রিকোয়ার্ডে বলছে যে জার্নালাইজ অ্যাডজাস্টিং এন্ট্রি অন May 31, 2018, মানে May 31, 2018 থেকে আমাদের জাবেদা দিতে হবে। তো প্রথম যদি আমরা এন্ট্রিটা পড়ে দেখি যে প্রিপেইড ইন্স্যুরেন্স ওয়াজ ফর 2 ইয়ার্স ইফেক্ট ফ্রম May 1, 2018। মানে প্রিপেইড ইন্স্যুরেন্স আসলে 2 বছর 1 বছর যদি 12 মাস হয়, তো 2 বছর 24 মাসের জন্য দেওয়া হয়েছে, যেটা শুরু হবে মের 1 তারিখ থেকে। তাহলে আমরা যদি প্রথমেই দেখি যে প্রিপেইড ইন্স্যুরেন্সটা আসলে আমাদের সম্পদ হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে, কারণ কোনো কিছুর আগে প্রিপেইড লাগানো থাকলে সেগুলো সম্পদ হিসেবে বিবেচিত হয়। তো যদি প্রাথমিকভাবে সম্পদ হিসেবে লেখা হয়ে থাকে, তাহলে আমাদের এখন কিসের এন্ট্রি দিতে হবে? খরচের এন্ট্রি দিতে হবে। তাহলে প্রিপেইড ইন্স্যুরেন্সের খরচের হিসাব নাম কি? ইন্স্যুরেন্স এক্সপেন্স। তাহলে আমরা সেটাই লিখবো, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট এবং প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। এখন কথা হচ্ছে আমাদের টাকা দেওয়া আছে 1,44,000। প্রিপেইড ইন্স্যুরেন্সের 1,44,000 দেওয়া আছে। এখন এটা তো দেওয়া হয়েছে 24 মাসের জন্য, কিন্তু আমার অঙ্ক তো 1 মাসের। তাহলে আমরা এটাকে 24 দিয়ে ভাগ দিব এবং 1 দিয়ে গুণ দিব, তাইলে আসলে আমাদের মূল টাকাটা বের হয়ে যাবে এবং কারণ লিখবো টু রেকর্ড ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড, মানে ইন্স্যুরেন্স 1 মাসের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এরপর যদি আমরা 2 নাম্বারটা একটু পড়ে দেখি, বলছে যে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন অন অফিস ইকুইপমেন্ট টাকা 96,000। বার্ষিক অবচয় ধরা হয়েছে ইকুইপমেন্টের উপরে। এখন বার্ষিক অবচয় বলতে তো পুরো 1 বছরের জন্য 12 মাসের ধরা হয়েছে, কিন্তু আমাদের তো অঙ্ক হচ্ছে 1 মাস। তো আমরা এই ডেপ্রিসিয়েশনের জাবেদা আমরা জানি কি দিতে হয়, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। বাংলা আমরা এটা যখন ইন্টারমিডিয়েটে পড়েছি তখন লিখেছি কি, অবচয় হিসাব ডেবিট এবং পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা লিখলাম যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এখন আমাদের টাকা তো 96,000 পুরো বছরের জন্য দেওয়া, তো আমাদের 1 মাসের কিভাবে বের করবো? এটাকে 12 দিয়ে ভাগ দিব এবং 1 দিয়ে গুণ দিব, তাহলে আসলে আমাদের যে মূল টাকাটা চলে আসবে। এরপর যদি আমরা 3 নাম্বারটা একটু পড়ে দেখি, যে 3 নম্বরে বলেছে আমাদের যে দ্য নোটস পেয়েবল ওয়ার এ 10% ফর 6 মান্থ নোট ফ্রম May 1, 2018। মানে নোট পেয়েবল 6 মাসের জন্য দেওয়া হয়েছে, যেটা সুদের হার হচ্ছে 10%, যেটা শুরু হবে কবে? মের 1 তারিখে। এখন কথা হচ্ছে যে আমরা আগেও আলোচনা করেছি যে নোটের মেয়াদ যে কয়দিনই থাক, 6 মাস 12 মাস 9 মাস যে কয়দিনই থাক, আমাদের সুদ ধরতে হবে 1 বছরের। তাহলে আমাদের নোটটা আমরা একটু দেখি যে নোট পেয়েবল আছে কত। নোট পেয়েবল আছে 4,80,000। তাহলে 4,80,000 আমরা ধরবো 10%, এবং কিন্তু সেটা বের করবো কি, যেহেতু বার্ষিক বের হবে, যখন আমরা 10% দিব তখন বার্ষিক বের হবে, কিন্তু আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে প্রতি মাসে। তাহলে নোট পেয়েবল মানে দায়ের উপর যদি সুদের হার থাকে, তাহলে সুদ বকেয়া থাকে। তাহলে সুদ বকেয়ার হচ্ছে সুদ একটি খরচ। তাহলে আমরা জানি খরচের বকেয়া হিসেব কিভাবে দিতে হয়, ওই খরচের এক্সপেন্স ডেবিট এবং ওই খরচের পেয়েবল ক্রেডিট। এই যে সুদের ইংরেজি হচ্ছে ইন্টারেস্ট, তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স হচ্ছে ডেবিট এবং ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, মানে ওই খরচের এক্সপেন্স ডেবিট এবং ওই খরচের পেয়েবল ক্রেডিট, এটি আসলে বকেয়ার জাবেদা হয়। এখন আমরা দেখি যে আমাদের ইন্টারেস্ট নোটস পেয়েবল আছে 4,80,000, এটার উপর দিব আমরা 10%। যখন আমরা 10% দিব তখন আমাদের সুদটা বের হবে বার্ষিক, কিন্তু আমাদের তো 1 মাসের অঙ্ক। তাহলে এটাকে আমরা কি করব, 12 দিয়ে ভাগ দিব এবং 1 দিয়ে গুণ দিব, তাইলে আমাদের আসলে 1 মাসের সুদটা চলে আসবে। তো আমরা যদি পরবর্তী এন্ট্রিটা পড়ার চেষ্টা করি, পরবর্তী এন্ট্রিটা আমাকে বলেছে যে 7 কাস্টমার পেইড 12,000 ক্যাশ ইচ for 6 months service package beginning from May 1, 2018. These customer were served in May. কথা হচ্ছে 7 জন কাস্টমার প্রত্যেকে 12,000 করে টাকা দিয়েছে অগ্রিম। কবে দিয়েছে? মের 1 তারিখে দিয়েছে। মের 1 তারিখে, এই যে মের 1 তারিখে দিয়েছে। কয় মাসের জন্য? 6 মাসের জন্য, কিন্তু তাদের সেবা দেওয়া হবে হচ্ছে মে মাসে। এখন কথা হচ্ছে যে
তারা অগ্রিম আমাকে টাকা দিয়ে দিয়েছে, কিন্তু আমি তো সেবা তাদের এখনো দেইনি। তার মানে এটা হচ্ছে একটা অনুপার্জিত আয় বা আনআর্ন রেভিনিউ। যেহেতু আমরা সেবাটা পুরোপুরি তাদের দেই নাই, কিন্তু তারা আমাদের টাকা অ্যাডভান্স করে দিয়েছে, তাহলে এটা কি হিসাব? এটা হচ্ছে একটা আনআর্ন রেভিনিউ, মানে অনুপার্জিত আয়। মানে অগ্রিম পেয়েছি বাট সেবা দিইনি। তাহলে 7 জন কাস্টমার যদি টাকা দেয় 12,000 করে, তাহলে আমাদের টাকা হয় কত? এই যে আমরা যদি 12,000-কে 7 দিয়ে গুণ দিই, তাহলে 84,000 টাকা হয়। তাহলে আনআর্ন রেভিনিউ আসলে 84,000 টাকা দেওয়া আছে। এই যে আনআর্ন রেভিনিউ টাকা 84,000। তাহলে আনআর্ন রেভিনিউ প্রাথমিকভাবে দায় হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে, কারণ যেহেতু আনআর্ন রেভিনিউ আমরা দায় হিসাবে জানি, তাহলে আমাদের এখন কিসের জাবেদা দিতে হবে? এখন আমাদের আয়ের জাবেদা দিতে হবে। দায় থাকলে আয়ের জাবেদা দিতে হয়। তাহলে আয়ের জাবেদা যদি আমরা দেই, তাহলে আয়কে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। তাহলে এই জন্য আমরা সার্ভিস রেভিনিউকে এখানে কি করেছি? ক্রেডিট করেছি। সার্ভিস রেভিনিউকে ক্রেডিট করেছি। তাহলে আয় বাড়লে কি হবে? দায় কমবে। তাহলে দায় আনআর্ন রেভিনিউ হচ্ছে দায়, দায় কমলে কি হয়? ডেবিট হয়। আনআর্ন রেভিনিউ লিখলাম দায়। এখন কথা হচ্ছে আমাদের তো আমরা আয়ের জাবেদা দিয়েছি। তাহলে আয়ের জাবেদা যদি দিয়ে থাকি, তাহলে এটা কার্যকর হচ্ছে কত তারিখে? মের 1 তারিখে। তার মানে 1 মাসে আমার আসলে আয় হয়েছে এবং 5 মাস আমাদের দায় রয়ে গেছে। যদি এখানে আমরা দায়ের জাবেদা দিতাম, তাহলে 5 মাসেরটা দেখাতাম। যেহেতু আয়ের জাবেদা দিচ্ছি, তার মানে আমাদের যে অঙ্কের সময়কাল, এই সময়কালটা হচ্ছে 1 মাস। তাহলে এই 1 মাসে আসলে আয়টা হয়েছে, কারণ 1 মাসে আমি সেবা প্রদান করেছি, আর 5 মাস আমরা পরে দিব। তাহলে এক্ষেত্রে আমরা লিখব 84,000 ভাগ 6, যেহেতু 6 মাস আমাদের অঙ্কের মেয়াদ। তো 6 মাস দিয়ে ভাগ দিব এবং 1 দিয়ে গুণ দেব, যেহেতু আমাদের 1 মাসের দেখাতে হবে। তাহলে এটা আমরা দেখিয়ে দিলাম। এর পরবর্তীতে এন্ট্রিটা যদি আমরা একটু দেখি, পরবর্তীতে বলেছে হচ্ছে সার্ভিস প্রোভাইডেড টু আদার কাস্টমার বাট নট বিল টোটাল 2 লাখ। মানে সেবা দিয়েছি বাট বিল করিনি, তার মানে আমরা টাকা পাইনি। ঠিক আছে? তো টাকা যদি না পাই, তাহলে আমাদের দেনাদার বৃদ্ধি পায়। যেহেতু অপরের কাছে আমার টাকা আছে এবং সেবা দিলে আয় বৃদ্ধি পায়, তাহলে আমাদের সম্পদ বাড়বে, মানে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট করলাম আমরা কত টাকা? 2 লাখ টাকা। এবং সেবা থেকে আয় হয়েছে, তাহলে সার্ভিস রেভিনিউ ক্রেডিট কত? 2 লাখ টাকা। তাহলে এটা আমাদের শেষ হলো। এরপরে আমরা যদি অঙ্কের একদম শেষের এন্ট্রিটা করার চেষ্টা করি, অফিস রেন্ট অফ টাকা 20,000 ওয়াজ অ্যাক্রুড আনপেইড মে 30, 2018। মানে অফিস রেন্ট পরিশোধ করা হয়নি, তাহলে অ্যাক্রুড আছে, অ্যাক্রুড। তাহলে আমরা বকেয়ার যে রূপগুলো চিনেছিলাম, সেটার মধ্যে অ্যাক্রুডটাও থাকলে আমরা কি ধরি? বকেয়া। তাহলে অফিস রেন্ট একটা খরচ, তাহলে খরচের যদি বকেয়া হিসাব আমরা করি, তাহলে কি হয়? যে ওই খরচের এক্সপেন্স ডেবিট এবং ওই খরচের পেয়েবল ক্রেডিট। তাহলে হিসাবের নাম হচ্ছে রেন্ট, এবং রেন্ট এক্সপেন্সকে আমরা ডেবিট করলাম এবং রেন্ট পেয়েবলকে আমরা ক্রেডিট করলাম। টাকা ছিল 20,000। এরই মাধ্যমে আসলে এই অঙ্কটা আমরা সমাধান করলাম। চলেন আমরা পরবর্তী আরেকটা অঙ্কে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স পার্ট 1 অ্যাকাউন্টিং 2016 সালে যে অঙ্কটা এসেছে, সেটা একটু সমাধান করার চেষ্টা করব। এই অঙ্কটা একটু ডিফিকাল্ট, নর্মাল নিয়মের মধ্যে আসলে এই এন্ট্রিগুলো যায় না। তারপর আপনাদের শেখার স্বার্থে আমরা এইটার একটু বিস্তারিত বর্ণনা করে যাব। তো পাস দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি ইন দ্য বুকস অফ কবির কোম্পানি অ্যাট ডিসেম্বর 31, 2015 সালে যে অঙ্ক তথ্য দেওয়া আছে। তো প্রথমেই এখানে অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে বলছে। তো 1 নাম্বারটা আমরা একটু দেখি। ইন্ডিং ইনভেন্টরি ওয়াজ ভ্যালু টাকা 30,000। মানে সমাপনী মজুত পণ্য মূল্যায়িত হয়েছে কত? 30,000 টাকা। সমাপনী মজুত পণ্য যদি মূল্যায়িত হয়, তাহলে এই সমাপনী মজুত পণ্য আসলে কিভাবে নির্ধারিত হয়? আমরা তো পণ্য ক্রয় করে করে ব্যবসা করি। তো এই ব্যবসার টাকাটা যে দিয়ে তো পণ্য ক্রয় করে তাকে সাজিয়ে আমরা ব্যবসা করি। তাহলে এইটাই, যে পণ্যটা আমার রয়ে যায়, এই ক্রয়কৃত পণ্য যেটা রয়ে যায়, এইটাই হচ্ছে আমরা পরবর্তী বছরে মানে বছর শেষে এন্ডিং ইনভেন্টরি হিসেবে বিবেচিত করি। তো আমাদের এটা জাবেদা দিতে হয়। এন্ডিং ইনভেন্টরি হচ্ছে সম্পদকে ডেবিট করতে হয়। যেহেতু আমাদের ক্রয় রয়ে গেছে, এই ক্রয়টাকে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। তো এর পরবর্তীতে যদি পরের এন্ট্রিতে আমরা যাই, পরের এন্ট্রি বলছে যে দ্য ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট 1,000। ডেপ্রিসিয়েশনের জাবেদা নর্মালি আমরা যেভাবে দিই সেভাবেই দিব। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট 1,000 টাকা দেওয়া আছে, 1,000 টাকা আমরা দিয়ে দিলাম। এর পরবর্তীতে যদি পরের এন্ট্রিটা আমরা একটু দেখি, এখানে বলছে যে ইন্টারেস্ট অন নোটস পেয়েবল। তাহলে ইন্টারেস্ট
হচ্ছে নোটস পেয়েবলে এটা সর্বদা বকেয়াই থাকে, কারণ পার্সেন্টেজ আকারে নির্ধারণ করা হয়। তাহলে আমরা জানি যে কোনো কিছুর বকেয়া হিসাব, বকেয়া খরচকে কিভাবে আমরা এন্ট্রি দিই, যে ওই খরচের এক্সপেন্স ডেবিট এবং ওই খরচের পেয়েবল ক্রেডিট। খরচের নাম হচ্ছে ইন্টারেস্ট, তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট এবং ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। টাকা দেওয়া আছে 2000, আমরা টাকাটা 2000ই বসিয়ে দিলাম। এর পরবর্তী যদি আমরা অন্য অঙ্কের সমাধান করার চেষ্টা করি, বলছে যে ওয়েজেস পেইড ফর মেশিন ইনস্টলেশন 5000 আর ইনক্লুডিং ওয়েজেস, মানে মেশিন ইনস্টলেশন করার জন্য 5000 টাকা নির্ধারণ করা হয়েছে, কিন্তু ভুলক্রমে সেটা ওয়েজেসের ভিতরে ইনক্লুড হয়ে গেছে। তো যে সকল আসলে সম্পদ স্থাপন করা বা আনা বা পরিবহন খরচ, এটা সমস্ত খরচ আসলে ওই সম্পদের সাথেই অ্যাড হয়ে যায়, কিন্তু এখানে ভুলক্রমে এটা ওয়েজেসের ভিতরে ঢুকেছে। আপনারা সহজ একটা নিয়ম শিখে রাখেন, সেটা হচ্ছে যার ভিতর ইনক্লুড হয় সেই হিসাব সর্বদা ক্রেডিট হয়। যার ভিতর ইনক্লুড হয় সেই হিসাব সর্বদা ক্রেডিট হয়, এবং যে হিসাব ভুলক্রমে ঢোকে ওইটাকে সবসময় ক্রেডিট করতে হয়। তাহলে আসলে এখানে ওয়েজেসটা ঢুকেছে কার ভিতরে? মেশিনের ভিতরে। তো আমি বলেছি যে যার ভিতরে ইনক্লুড হয়, তাহলে মেশিনের ভিতরে ইনক্লুড হয়েছে, তাহলে এই জন্য আমরা কি করব? মেশিনটাকে ডেবিট করব। এবং কোন হিসাব? ওয়েজেস ইনক্লুড হয়েছে, তাহলে ওয়েজেসটাকে আমরা কি করব? ক্রেডিট করব। আবারও বলে রাখতেছি যে যার ভিতরে ইনক্লুড হয় সেই হিসাব কি হয়, মানে মেইন হিসাবটা আসলে ডেবিট হয়, এবং যে হিসাব ভুলক্রমে অন্য হিসাবের ভিতরে ঢোকে সেটা কি হয়? ক্রেডিট হয়। এর পরবর্তী যদি পরের এন্ট্রিটা আমরা একটু দেখার চেষ্টা করি, বলছে যে মার্চেন্ডাইজ ডিস্ট্রয়েড বাই ফায়ার টাকা 4000। তো আগুনে বিনষ্টপূর্ণ হয়েছে, মানে মার্চেন্ডাইজ আমার দোকানে তাকে ক্রয়কৃত মার্চেন্ডাইজ সাজানো ছিল, তো এই জন্য আমাদের কি হয়েছে? সেটা আগুনে নষ্ট হয়ে গেছে। তাহলে আগুনে নষ্ট হলে এটাকে অ্যাবনর্মাল লস হিসেবে বিবেচিত হয়, কারণ এটা একটা খরচ হিসেবে ধরে নেওয়া হয়। তাহলে অ্যাবনর্মাল লসকে আমরা কি করব? ডেবিট করব। এবং যেহেতু আমার তাকে ক্রয়কৃত পণ্য পুরো নষ্ট হয়ে গেছে, তো এই যেহেতু ক্রয় কমে গেছে, তাহলে ক্রয়কে আমরা কি করব? ক্রেডিট করব। তাহলে সেটাই আমরা করেছি। দেখেন, অ্যাবনর্মাল লসকে আমরা ডেবিট করেছি এবং পারচেজকে আমরা ক্রেডিট করেছি, যেহেতু তাকে ক্রয়কৃত পণ্য আগুনে নষ্ট হয়ে পুড়ে গেছে। তো এরপর যদি পরবর্তী এন্ট্রিটা আমরা একটু দেখি, যে সেলস উইথাউট প্রফিট, মানে বিক্রি করা হয়েছে আসলে কোনো মুনাফা ছাড়া। তাহলে এটা আসলে সেলসকে কমাই দেয়, যেহেতু কোনো মুনাফা ছাড়া এটাকে আমরা বিক্রি করেছি, এবং আমাদের ক্রয়কে কি করে? কমাই দেয়। যেহেতু তাকে পণ্য আছে, সেই পণ্যটা নিয়ে আমি অন্যকে দিয়ে দিয়েছি কোনো মুনাফা ছাড়াই, সেক্ষেত্রে আমাদের ক্রয়টাও কমে যায় এবং বিক্রয়টাও কমে যায়। তাহলে বিক্রয় কমলে আমরা কি করি? বিক্রয়কে আমরা ডেবিট করব। বিক্রয় আমরা ডেবিট করলাম এবং ক্রয়কে কি করলাম? ক্রেডিট করলাম। কত টাকা? 5000 টাকা। এরপর যদি আমরা পরের এন্ট্রিটি একটু দেখি, বলছে যে unearned commission has been earned। তো আমরা আগেই বলেছিলাম যেখানে একটা সহজ পদ্ধতি আছে, সেটি একটু আপনাদের সাথে আলোচনা করি, যে unearned আর earned যদি একই লাইনে থাকে, তাহলে unearned দিয়ে আমাদের জাবেদা শুরু হয়। তাহলে unearned কমিশন ডেবিট এবং কমিশন রেভিনিউ ক্রেডিট। এটা যদি আরো অন্যভাবে বোঝার চেষ্টা করেন, যে আমাদের দায়টা কি হয়েছে? আয় পরিণত হয়েছে। তাহলে আয় পরিণত হলে আয় কি হবে? আয় বাড়বে। তাহলে এই জন্য আমরা কমিশন রেভিনিউকে কি করলাম? ক্রেডিট করলাম। এবং দায় যখন আয় অর্জিত হয়, তখন দায় আসলে কমে যায়। তাহলে দায় কমলে কি হয়? ডেবিট। এই ছিল অঙ্কের সমাধান। আশা করি সবাই বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।